সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। আগামীকাল দুপুরের মধ্যেই বিএনপি এই পদে কাকে মনোনয়ন দিচ্ছে বা কাকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী করছে এই ঘোষণা দিয়ে দেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পান বা প্রার্থী হন, তিনি 3টি পদ ছাড়বেন: ঠাকুরগাঁও 1 আসনের এমপি পদ, বিএনপি মহাসচিবের পদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের পদ। এই 3টি পদই তিনি ছাড়বেন, অর্থাৎ এই 3টি পদই ফাঁকা হচ্ছে, অর্থাৎ এখানে নতুন লোক আসবে। এখন প্রশ্ন হইল, তিনি রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও 1 আসনটি শূন্য ঘোষণা করা হবে, এখানে নতুন করে নির্বাচন হবে। এই যে তিনি এমপিত্ব পদ ছাড়ছেন বা যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, এই রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছেন কিনা, কী বার্তা দিয়েছেন সেটা নিয়ে আমি কথা বলবো। ভবিষ্যতে ওই আসনে কাকে এমপি নির্বাচিত করতে হবে এরকম একটা বার্তা তিনি দিয়েছেন। তিনি এমপি পদ ছাড়লে ওইখানে বিএনপি কাকে প্রার্থী করবে, এখানেই ঘুরে ফিরে বেশ কয়েকটা নাম আসছে, তবে যার মধ্যে একটি নাম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য, এবং বিএনপির জন্য এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। এবং ঠাকুরগাঁয়ে বা বিশেষ করে রংপুরে বিএনপির স্টিয়ারিংটা ধরে রাখার জন্য এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত তিনি বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন। তিনি কে বা অন্যান্য প্রার্থী কারা সেটা নিয়ে আমি কথা বলবো, পাশাপাশি জামাতে ইসলামী কাকে প্রার্থী করবে। প্রথমত আমি আপনাদেরকে বলি, ঠাকুরগাঁও 1 আসনটি বিএনপির ঘাঁটি বলা যায়। এখানে যে ঠাকুরগাঁও পৌরসভা, এটা একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের পারিবারিক ঐতিহ্য বলা যায়। এখানে তাদের পরিবারের যতজনই এই পৌরসভায় নির্বাচন করেছেন তারা মেয়র নির্বাচিত হয়েছেন। তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, তিনিও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আমলে। বিএনপির মহাসচিব এখন যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও নির্বাচিত হয়েছেন, তিনিও এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রিত্ব করেছেন ওই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে। তিনি এখন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন, অর্থাৎ এই আসনটি বিএনপির ঘাঁটি বলা যায়। এখানে জামাতের চান্স খুব একটা নাই বললেই চলে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপি মহাসচিবের কাছে হেরেছেন জামাতের প্রার্থী, প্রায় 97,000 ভোটের ব্যবধানে হেরেছেন। বিএনপি মহাসচিব 2,38,000 ভোট পেয়েছেন, তারপরে জামাতের প্রার্থী ভোট পেয়েছেন 1,41,000, এরকম 97,000 ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। এখন কথা হইল, রাষ্ট্রপতি পদে যাওয়ার আগে বিএনপি মহাসচিব কী বার্তা দিলেন। তিনি গত 9 আগস্ট ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন যে রংপুরের মানুষ পিছিয়ে পড়া। এই পিছিয়ে পড়ার কারণ হিসাবে তিনি একটা কারণ উদ্ধৃত করেছেন, সেটা হলো যে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে আপনারা এমপি নির্বাচিত করেছেন অন্যদেরকে, অন্য দলের নেতাদেরকে বা প্রার্থীদেরকে এমপি নির্বাচিত করেছেন। বিশেষ করে তিনি জামাতে ইসলামী এবং জাতীয় পার্টির কথা বলেছেন। তো তিনি বলছেন যে তাহলে বরাদ্দটা কিভাবে পাবেন, এরকম একটা প্রশ্ন তুলেছেন বা এই টাইপের একটা কথা বলেছেন। এটা নিয়ে জামাত সমালোচনা করছেন। তবে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পদে যাওয়ার আগে তিনি ঠাকুরগাঁওবাসীকে স্পষ্টত বার্তা দিলেন, ভবিষ্যতে এখানে বিএনপি যাকে প্রার্থী করবে আপনারা তাকে ভোট দিন, তাহলে আপনারা বরাদ্দ পাবেন বা উন্নয়নের পথেই থাকবেন। ঠাকুরগাঁয়ে যা যা কিছু দরকার, গত কিছুদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন, সেখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব কিছু কাজ এগিয়ে নিয়েছেন। সম্ভবত রাষ্ট্রপতি হবেন বিধায় তিনি এই কাজগুলো এগিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হইল, বিএনপি সেখানে কাকে প্রার্থী করছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি আপনাদেরকে বলবো, এই আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের বাইরে যাচ্ছে না। এই আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের কাছেই থাকছে। তাহলে প্রার্থী কে হচ্ছেন? তার ভাই, তার মেয়ে, দুজনের নাম আলোচনায় রয়েছে। আমরা প্রথমে তার মেয়ের নামটি একটু শুনি। আমি ঠাকুরগাঁয়ের বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলেছি। তারা চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়েই যেন ওই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হন এবং তাকে তারা এমপি নির্বাচিত করতে চাচ্ছেন এবং তাকে সংসদে পাঠাতে চাচ্ছেন, বিকজ তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছায়া তারা দেখতে পাচ্ছেন। তা আমরা একটু দেখি তিনি কে। শামারাও মির্জা, আপনারা জানেন, নামটাও জানেন এবং পরিচিত মুখ। ফেসবুকে তিনি তার বাবাকে নিয়ে নানান সময় স্ট্যাটাস দিয়েছেন। বাবার যখন কঠিন সময় গেছে সেখানে বাবাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, ভালো সময়ও দিয়েছেন এবং মোটামুটি গত নির্বাচনে বাবার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন, মাঠে থেকেছেন, মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছেন। একবারে নির্বাচনের সময়টা তিনি দাপিয়ে বেরিয়েছেন এবং মানুষের কাছে জনপ্রিয়। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং সেখানেই থেকে তিনি নিজের
জীবন পরিচালনা করছেন এবং তার হাজব্যান্ড যিনি ফাহাম আব্দুল সালাম তিনিও খুব পরিচিত সামাজিক মাধ্যমে এবং তাকে অনেকেই অনুসরণ করেন। তবে সামারু মির্জাকে ঠাকুরগাঁয়ের মানুষ চাচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আমি কেন বলছি এই নতুন মুখটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেখেন, বিএনপির নারী রাজনীতিকদের দিকে যদি তাকান, রুমিন ফারহানা চলে যাওয়ার পর সেই অর্থে ভোকাল রাজনীতি কতজন আছেন, সেই অর্থে কতজন নারী রাজনীতিক আছেন যারা বিএনপির ভবিষ্যৎ হইতে পারে, ভবিষ্যতে বিএনপি বলতে পারে যে আমি এখান থেকে একজনকে রাষ্ট্রপতি করতে পারবো বা মন্ত্রণালয়ের বড় পদ দিতে পারবো। খুব বেশি নাই, আমি আন্ডারএস্টিমেট করতেছি না। এটা হয়তো বিএনপি প্রমোট করে নাই, কিংবা তারা স্পেস পায় নাই, কিংবা স্পেস পাইলেও তারা নিজেদের ক্যালিবারটা দেখাইতে পারে নাই। আমি আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু সেই অর্থে বড় নারী নেতৃত্ব নাই। বিএনপি স্থায়ী কমিটিতেও মাত্র একজন নারী রয়েছেন, সেলিমা রহমান। তার অবস্থানটাও খুব যে ভালো এটা আপনি বলতে পারবেন না, খুবই নড়বড়ে। তো সেই জায়গাতে বলছি যে এই সামারু মির্জার যে পরিমাণ ক্যালিবার বিএনপির রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এবং তার মধ্যে যেহেতু তার বাবার ছায়া রয়েছে এবং তার মধ্যে রাজনীতির আকাঙ্ক্ষাও রয়েছে, আমরা আগেও শুনেছি এটা, তিনি সম্ভবত দেশে ফিরতে পারেন এবং এই আসনে প্রার্থী হতে পারেন এবং এমপি নির্বাচিত হওয়ার পসিবিলিটিস আছে। আরেকজন আছেন যিনি আওয়ামী লীগের আমলে 2015 সালের একেবারে শেষের দিকে যে পৌরসভা নির্বাচন হয়েছে ঠাকুরগাঁও পৌরসভা, সেখানে তিনি প্রার্থী হয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন। তিনি আওয়ামী লীগের আমলেই ওইখানে মেয়র নির্বাচিত হয়েছেন। যদি সামারু মির্জা যদি না আসেন বা বিএনপি যদি তাকে না চায় বা তিনি যদি ইচ্ছা প্রকাশ না করেন, তিনি যদি এমপি হইতে না চান বা প্রার্থী হইতে না চান, তাহলে এখানে প্রার্থী হবেন মির্জা ফয়সাল আমিন। ঠাকুরগাঁয়ের রাজনীতিটা বিএনপি আগামী আরও কয়েক বছর, বলতে গেলে আরও 1 দশক 2 দশক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের হাতেই রাখবে। কেননা এই পরিবারের বিরুদ্ধে মানে রিসেন্ট সময়ে তেমন কোনো অভিযোগ নাই। চাঁদাবাজি, একজন মহাসচিবের এলাকা, কিন্তু সেই অর্থে যে দাপট দেখানোর কথা, তিনি সেখানে গিয়ে মানুষের সঙ্গে মিশে যান, মানুষ তাকে খুবই পছন্দ করেন এবং তাকে নিয়ে জাতীয় রাজনীতিতেই খুব আহামরি বিতর্ক নেই। ঠাকুরগাঁয়ে কী বিতর্ক থাকবে? সেই জায়গা থেকে এই পরিবারের হাত থেকে রাজনীতিটা, বিএনপির রাজনীতিটা ওই জেলায় যাচ্ছে না। তো মির্জা ফয়সাল আমিন হতে পারেন যদি সামারু মির্জা না হন, বা তিনি যদি, আমি মোটামুটি কনফার্মলি বলতে পারি বিএনপি অ্যাপ্রোচ করবে, কিংবা অ্যাপ্রোচ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ফাইনালি বিএনপি ঘোষণা দিয়ে দেয়, বিএনপি হয়তো ইতিমধ্যে অ্যাপ্রোচ করে রেখেছে বা হয়তো বার্তা দিয়ে রেখেছে আমরা সামারুকে ওইখানে প্রার্থী করব, এটাই মোটামুটি কনফার্ম। এবং ভবিষ্যতে তিনি এমপি হইলে তিনি বিএনপির রাজনীতির জন্য, নারী নেতৃত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠবেন। এর বাইরে মির্জা ফয়সাল আমিন, যিনি এখন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং তিনি একসময় মেয়র ছিলেন এবং তার বিরুদ্ধেও খুব আহামরি অভিযোগ নেই। ফ্যাসিবাদী আমলে ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন এবং প্রার্থী হওয়ার যথেষ্ট যোগ্যতা তার রয়েছে। অর্থাৎ তিনি সামারুর পরে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন কথা হলো জামাত কাকে প্রার্থী করবে? জামাত আগের প্রার্থীকেই প্রার্থী করবে, দেলোয়ার হোসেন, যিনি ছোটোখাটো কোনো নেতা নন, যিনি শিবিরের সভাপতি ছিলেন। এবং শিবিরের সভাপতি মানে যারা জামাতে গেছেন তাদের সবারই অবস্থান ভালো রাজনীতিতে, জাতীয় মানে জামাতের রাজনীতিতে, এবং তারা খুব দাপুটে রাজনীতিক হিসাবে পরিচিত এবং তাদেরকে খুবই মূল্যায়ন করা হয়ে থাকে। তবে আমার কাছে মনে হচ্ছে না যে ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন খুব বেশি পাত্তা পাবেন বিএনপির প্রার্থীর কাছে ভবিষ্যতে। একে তো বিএনপি ক্ষমতায়, আমি বলছি না যে তারা জোর করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওই আসন নিয়ে নেবেন, না, ওইখানকার মানুষই ভাববে যে এখন বিএনপি ক্ষমতায় আছে, আমরা এমপিও বিএনপি নির্বাচিত করবো, তাহলে আমরা একটু বরাদ্দ পাবো, যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে গেছেন। এবং রংপুর বা ঠাকুরগাঁও অঞ্চলের রাজনীতির জন্য ভবিষ্যতে এই পদক্ষেপগুলো, বিএনপির এই পদক্ষেপগুলো আসলে তারা কিভাবে নিচ্ছে সেটাই বোঝা যাবে। আসলে তারা এখানে স্টিয়ারিংটা কার হাতে দিতে চাচ্ছে বা কিভাবে এই অঞ্চলে বিএনপির রাজনীতিটা বা বিএনপির সমর্থনটা আরও বাড়াতে পারে, আমরা এটা মোটামুটি এর মধ্য দিয়ে দেখতে পারবো। এবং ঠাকুরগাঁওর রাজনীতি কার হাতে যাচ্ছে সেটাও আমরা মোটামুটি বিএনপির এই মনোনয়ন সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা দেখতে পারবো। মূলত সভাপতি সেক্রেটারি যেই হোক, জেলার মূল ব্যক্তি বা ওই উপজেলার মূল ব্যক্তি কিন্তু যিনি এমপি নির্বাচিত হন তিনি, কারণ ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, সংসদীয় ক্ষমতা বলেন, তার হাতে। সেই জায়গা থেকে বিএনপি এটার স্টিয়ারিং কার হাতে রাখে সেটা আমরা বুঝবো শুধুমাত্র মনোনয়নের মধ্য দিয়ে। তবে আমি যে এই 2টা নাম বলেছি আপনারা ধরে রাখতে পারেন এই 2 জনের একজনই, এবং বিশেষ করে সামারু
তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।